আচ্ছা, কখনো কি এমন হয়েছে, ধরুন বেশ ভালো প্রস্তুতি আছে, কিন্তু কোনো একটা জরুরি কাজের ঠিক আগে মনটা কেমন যেন দমে যাচ্ছে? হয়তো। ভেতরে ভেতরে একটা চিন্তা, যদি ঠিকঠাক না হয়, মানে লোকে যদি কিছু মনে করে, এই অস্বস্তিটা আমার মনে হয় অনেকেরই খুব চেনা। খুবই চেনা অনুভূতি, হ্যাঁ। আর এটা অনেক সময় আমাদের পিছিয়েও দেয়, তাই না? তো আজকের আলোচনাটা ঠিক এই নিয়ে। আচ্ছা, কিভাবে এই যে দ্বিধা বা ভয় বা এই নেতিবাচক ভাবনাগুলো, এগুলো পেরিয়ে আমরা আত্মবিশ্বাসের জায়গায় পৌঁছাতে পারি। আমাদের হাতে এর জন্য একটা বেশ ভালো লেখা আছে, শিরোনাম হলো আত্মবিশ্বাস, ভয়কে শক্তিতে রূপান্তর। তো এটার উপর ভিত্তি করেই আজ আমরা একটু গভীরে যাব, মানে দেখব এখানে কি কি টিপস আছে, কি কি কৌশল আছে। ঠিক। আর শুরুতেই একটা জিনিস মনে হয় পরিষ্কার করা দরকার, যেটা এই লেখাতেও আছে। আত্মবিশ্বাস মানে কিন্তু ঠিক অহংকার নয় বা ঔদ্ধত্যও না, একদমই না। বরং এটা একটা কেমন যেন নীরব ভেতরের একটা জোর, যা বলে আমি পারবো, বা অন্তত আমি চেষ্টা করতে রাজি। ঠিক এই পয়েন্টেই ডক্টর নেট জর লিন্সির কাজটা খুব প্রাসঙ্গিক হয়ে ওঠে। উনি একজন মনোবিজ্ঞানী, পারফরমেন্স কোচও, আর দ্য কনফিডেন্ট মাইন্ড নামে একটা বইও লিখেছেন। ও আচ্ছা। তো উৎসটা ওনার ধারণার উপর ভিত্তি করেই বলছে যে আসল আত্মবিশ্বাস কিন্তু অতীতের ব্যর্থতা নিয়ে পড়ে থাকার মধ্যে নেই। তাহলে কিসে আছে? আছে নিজের ছোট হোক বা বড় হোক, সাফল্যের মুহূর্তগুলো মনে করায়, মানে সেদিকে মনোযোগ দেওয়া। এটা কিন্তু একটা সচেতন মানসিক বদল। বাহ, ইন্টারেস্টিং তো। তাহলে চলুন এই লেখাটার সাহায্য নিয়ে এর বিভিন্ন দিকগুলো একটু খুলে আলোচনা করা যাক। দেখি কিভাবে এই ধারণাগুলো শুধু থিওরি না থেকে আমাদের রোজকার জীবনে কাজে লাগতে পারে। এটাই হবে আজকের আলোচনার ফোকাস। নিশ্চয়ই। আর এর প্রথম ধাপটাই হলো আমাদের ফোকাসটা, মানে মনোযোগটা কোন দিকে দিচ্ছি সেটা ঠিক করা। হ্যাঁ, ওই যে ডক্টর লিন্সির কথাটা বললেন, অতীতের সাফল্যের উপর জোর দেওয়া। উৎস বলছে আমরা সারাদিন কি ভাবছি, কোন স্মৃতিগুলো বারবার আনছি মনে, সেটাই নাকি আমাদের আত্মবিশ্বাসের ভিতটা গড়ে দেয়। কিন্তু এটা শুনতে যতটা সহজ লাগছে, করাটা কি ততটাই সোজা? এখানেই তো মনস্তত্ত্বের ব্যাপারটা বুঝতে হবে। দেখুন, আমাদের ব্রেনের একটা স্বাভাবিক প্রবণতা আছে নেগেটিভ জিনিসের দিকে বেশি ঝোঁকার। এটাকে বলে নেগেটিভিটি বায়াস। ও আচ্ছা, নেগেটিভিটি বায়াস। হ্যাঁ, হয়তো এটা আমাদের টিকে থাকার জন্য একসময় দরকারি ছিল, কে জানে। কিন্তু এখনকার দিনে এটা আত্মবিশ্বাস তৈরিতে একটা বড় বাধা। যখন কেউ বারবার শুধু নিজের ভুল বা ব্যর্থতার কথাই ভাবতে থাকে, তখন তার ব্রেনের নিউরাল পথগুলো সেভাবেই যেন পাকা হয়ে যায়। সে অজান্তেই বিশ্বাস করতে শুরু করে, আমি বোধহয় এমনই, আমার দ্বারা এটা হবে না। উৎসের ওই ছাত্রটার উদাহরণটা মনে পড়ছে। একবার পরীক্ষায় খারাপ করার পর সে যদি কেবল ওই নিয়েই ভাবতে থাকে, তাহলে পরের পরীক্ষার আগেই তার কনফিডেন্স একদম কমে যাবে। এটা তো একটা চক্রের মতো। একদম ঠিক ধরেছেন, একটা নেগেটিভ চক্র। কারণ মস্তিষ্ক যে চিন্তা বা স্মৃতিকে বেশি পাত্তা দেয়, সেটাকেই সত্যি বলে ধরে নেয়, আর তখন আচরণও সেদিকেই যায়। কিন্তু লেখাটা বলছে আমরা যদি ইচ্ছে করে এর উল্টোটা করি, যদি একটু জোর করে হলেও নিজের পুরনো সাফল্যের মুহূর্তগুলো মনে করার চেষ্টা করি, এমনকি খুব ছোট ছোট সাফল্য যদি হয়। যেমন ধরুন কোনো একটা কঠিন অ্যাসাইনমেন্ট শেষ করা, বা কাউকে কোনো দরকারে সাহায্য করা, বা হয়তো নতুন একটা স্কিল শেখা, এরকম কিছু। এই ছোট ছোট সাফল্যের স্মৃতি মনে করা, এটাও কি সত্যি কাজ করে, এতটা প্রভাব ফেলে? অবশ্যই ফেলে। উৎস অনুযায়ী ব্রেন এই ছোট সাফল্যের স্মৃতিগুলোকেও সক্ষমতার প্রমাণ হিসেবেই দেখে। বারবার এগুলো মনে করলে ব্রেনে একটা অন্যরকম মেসেজ যায়, আরে আমি তো আগেও পেরেছি, তার মানে আমার ক্ষমতা আছে। এটা শুধু মনকে ভালো ফিল করায় তা নয়, এটা ব্রেনের কেমিস্ট্রিকেও প্রভাবিত করে। আত্মবিশ্বাস তৈরির যে নার্ভগুলো আছে, সেগুলোকে অ্যাক্টিভেট করে। তাই ব্যর্থতা নিয়ে পড়ে না থেকে সাফল্যের ফাইলগুলো খুঁজে বের করাটা জরুরি। কিন্তু ধরুন, যদি কারোর মনে হয় তার জীবনে বলার মতো সেরকম বড় কোনো সাফল্যই নেই, তখন এই কৌশলটা কতটা কাজে দেবে? উৎস কি এরকম কিছু বলেছে? খুব ভালো প্রশ্ন। উৎস সরাসরি এই বিষয়ে হয়তো বিস্তারিত বলেনি, কিন্তু ডক্টর লিন্সির কাজের যে মূল সুর, সেটা অনুযায়ী বলা যায় সাফল্য শব্দটাকে এখানে খুব বিরাট কিছু ভাবতে হবে না। মানে পরীক্ষায় ফার্স্ট হওয়া বা চাকরিতে বিশাল প্রমোশন পাওয়া, এগুলোই একমাত্র সাকসেস নয়। ধরুন রোজ ঠিক সময়ে ঘুম থেকে ওঠা, বা নিজের কাছে করা ছোট কোনো কথা রাখা, যেমন ভেবেছিলেন আধ ঘন্টা হাঁটবেন এবং সেটা হেঁটেছেন, কিংবা হয়তো নতুন একটা রেসিপি ট্রাই করলেন,
এগুলোও কিন্তু পার্সোনাল সাকসেস। আচ্ছা আচ্ছা। উৎস বরং ইঙ্গিত দিচ্ছে যে একটা সাফল্যের ডায়েরি বা লিস্ট রাখা যেতে পারে, যেখানে এই ছোট ছোট অ্যাচিভমেন্টসগুলো লিখে রাখা হবে। এটা নিজের ক্যাপাবিলিটির একটা রিয়েল রেকর্ড তৈরি করে, যা পরে মনে করা সহজ হয়। দরকার হলে সাফল্যের মানেটাই নিজের জন্য নতুন করে ঠিক করে নিতে হবে। এটা কিন্তু দারুণ একটা উপায় হতে পারে। তার মানে ফোকাস চেঞ্জ করার সাথে সাথে সাফল্যের ডেফিনিশনটাও নিজের মতো করে নেওয়া দরকার। আচ্ছা, এরপর আসি সেলফ টকের বিষয়। মানে নিজের সাথে নিজের যে কথাগুলো আমরা মনে মনে বলি, উৎস বলছে সেটার ক্ষমতা নাকি অংশ নেন। হ্যাঁ, সেলফ টক এর প্রভাব কিন্তু মারাত্মক। কারণ এই ভেতরের গলাটা যদি সারাক্ষণ বলতে থাকে তুমি পারবে না, তোমাকে দিয়ে হবে না, লোকে হাসবে, এটা বড্ড কঠিন, তাহলে বাইরের যতই চেষ্টা করুন না কেন আত্মবিশ্বাস ভেতর থেকে ক্ষয় হতে শুরু করে। এটা অনেকটা ওই পোকার মতো, চুপচাপ ভেতরের শক্তিটাই খেয়ে ফেলে। উৎস বলছে যে এই ভেতরের স্ক্রিপ্টটা পাল্টাতে হবে। যেমন আমি পারবো না আর বদলে বলতে চেষ্টা করা, এটা কঠিন কিন্তু আমি চেষ্টা করতে তৈরি, বা আমি এর জন্য তৈরি হয়েছি, আমি আমার বেস্টটা দেব। শুধু তাই নয়, মেন্টাল রিহার্সালের কথাও খুব জোর দিয়ে বলা হয়েছে। মানে সাফল্যের ছবিটা মনে মনে দেখা। একদম, এটাকে বলে মেন্টাল রিহার্সাল বা ভিজুয়ালাইজেশন। এর কার্যকারিতা কিন্তু সায়েন্টিফিক্যালিও প্রুভেন, বিশেষ করে অ্যাথলিট বা পারফর্মারদের জন্য। তাই নাকি? হ্যাঁ, উৎস ব্যাখ্যা করছে যে যখন আমরা কোনো কাজ সফলভাবে করছি, এই দৃশ্যটা মনে মনে খুব ডিটেলে ভাবি, কি করছি, কেমন লাগছে, চারপাশটা কেমন, রেজাল্ট কি হচ্ছে, তখন আমাদের ব্রেন ওই অভিজ্ঞতাটাকে প্রায় সত্যি অভিজ্ঞতার মতোই প্রসেস করে। এটা ওই কাজের সাথে যুক্ত নার্ভের পথগুলোকে সক্রিয় করে তোলে। তার মানে কি ব্রেন কল্পনা আর বাস্তবের মধ্যে তফাৎ করতে পারে না? ঠিক তা নয়, কিন্তু ইমোশনের দিক থেকে আর প্রস্তুতির দিক থেকে এর প্রভাবটা অনেকটা বাস্তবের মতোই। ধরুন কেউ প্রথমবার স্টেজে উঠে কথা বলতে ভয় পাচ্ছে, সে যদি খালি ভয়ের কারণগুলোই ভাবতে থাকে মনে মনে, তাহলে তার ব্রেন বিপদের জন্য তৈরি হবে, অ্যাড্রেনালিন বেরোবে। কিন্তু উল্টো দিকে সে যদি কয়েকবার শান্ত হয়ে বসে পুরো ব্যাপারটা, স্টেজে ওঠা থেকে শুরু করে কনফিডেন্টলি কথা বলা এবং ভালোভাবে শেষ করা পর্যন্ত ডিটেলে কল্পনা করে, তাহলে ব্রেন এই সিচুয়েশনটাকে কিছুটা চেনা বলে মনে করবে। এতে আসল সময়ে অ্যাংজাইটি বা নার্ভাসনেসটা অনেকটাই কন্ট্রোলে আনা যায়। এটা নার্ভাসনেস কমানোর একটা দারুণ কৌশল। ফলে পজিটিভ সেলফ টক আর এই মেন্টাল রিহার্সাল, এই দুটো দিয়ে মানসিক অবস্থাটা নিয়ন্ত্রণ করা যেতে পারে। কিন্তু ভয় তো থাকবেই, তাই না? ভয় নিয়ে উৎস কি বলছে? উৎস ভয়কে শত্রু হিসেবে দেখতে না করছে, বরং ভয়কে একটা সিগন্যাল বা সংকেত হিসেবে দেখতে বলছে। সিগন্যাল? হ্যাঁ, ভয় পাওয়ার মানে এই নয় যে আপনি কাজটা করতে পারবেন না বা আপনার পিছিয়ে যাওয়া উচিত। ডক্টর লিন্সির মতে ভয় আসলে এটাই জানায় যে আপনি আপনার কমফোর্ট জোনের বাইরে পা রাখছেন, নতুন কিছু চেষ্টা করছেন, আর সেখানেই তো গ্রো করার সুযোগ থাকে। উৎসে দেওয়া ওই সৈনিকদের উদাহরণটা মনে পড়ছে। তারাও তো ভয় পায়, কিন্তু ভয়কে সাথে নিয়েই এগিয়ে যায়। ঠিক, ভয়কে চেপে রাখার বা অস্বীকার করার দরকার নেই, বরং ভয়টাকে স্বীকার করা, বোঝা যে কেন ভয় লাগছে, অজানা পরিস্থিতি, ফেলিওরের ভয় নাকি প্রস্তুতির অভাব, এবং তারপর নিজের প্রস্তুতির উপর ভরসা রেখে কাজটা করে ফেলা। এটাই আত্মবিশ্বাসের লক্ষণ। ভয় থাকবে, কিন্তু ভয় আপনাকে কন্ট্রোল করবে না, আপনি ভয়কে কন্ট্রোল করবেন। এটা একটা স্কিলের মতো, যা প্র্যাকটিস করে আয়ত্ত করা যায়। তার মানে ভয়কে জয় করা মানে ভয়কে পুরোপুরি অপসে ফেলা নয়, বরং ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়ার ক্ষমতা অর্জন করা। এটা একটা বড় রিয়েলাইজেশন। এখান থেকেই কি আমরা আত্মবিশ্বাসকে একটা অভ্যেসের ব্যাপার হিসেবে দেখতে পারি, যেমনটা উৎস বলছে? অবশ্যই, এই ধারণাটা খুব পাওয়ারফুল আর আশাও জাগায়। আত্মবিশ্বাস কোনো জন্মগত ম্যাজিক নয় যে কারো থাকবে আর কারো থাকবে না। এটা একটা মেন্টাল মাসলের মতো, যার রেগুলার ট্রেনিংয়ের মাধ্যমে স্ট্রং করা যায়। আর এই প্র্যাকটিসটা হয় রোজকার ছোট ছোট কাজের মাধ্যমে। যেমন উৎসে বলা হয়েছে রোজ 30 মিনিট হাঁটার টার্গেট রাখা, বা দিনে 10 পাতা বই পড়া, এরকম ছোট ছোট গোল সেট করা। আর সবচেয়ে জরুরি হলো নিজের কাছে করা এই প্রমিসগুলো রাখা। হ্যাঁ, কারণ এর একটা গভীর সাইকোলজিক্যাল এফেক্ট আছে। প্রতিবার যখন আমরা নিজের কাছে করা একটা ছোট কথাও রাখি, তখন আমাদের সাবকনশিয়াস মাইন্ডে একটা মেসেজ যায়, আমি যা বলি তা করতে পারি। এটা নিজের উপর এক ধরনের ট্রাস্ট তৈরি করে। এই ছোট ছোট জয়গুলো জমতে জমতেই একটা বড় কনফিডেন্সের ভিত তৈরি হয়।
এখানেই ডক্টর লিন্সির ওই বিখ্যাত পিআরএফ ফর্মুলাটা খুব ভালো ফিট করে, যেটা উৎসতেও আছে। পিআরএফ, প্রিপারেশন মানে প্রস্তুতি, রিপিটেশন মানে বারবার করা বা অনুশীলন, আর ফেইথ মানে বিশ্বাস বা আস্থা। এই তিনটে মিলিয়ে কি আত্মবিশ্বাসের অভ্যাসটা তৈরি হয়? উৎস অন্তত তাই বলছে। আসুন একটু ভেঙে দেখি। হ্যাঁ, বলুন। প্রথমত প্রেপারেশন বা প্রস্তুতি, যে কোনো কাজের জন্য ভালোভাবে রেডি হওয়া। এটা শুধু ইনফরমেশন বা স্কিল অর্জন নয়, মেন্টাল প্রেপারেশনও এর মধ্যে পড়ে। নিজের স্ট্রেংথ, উইকনেস জানা, কি কি চ্যালেঞ্জ আসতে পারে ভাবা, সেই অনুযায়ী প্ল্যান করা। ভালো প্রস্তুতি ভয় কমায়, একটা কন্ট্রোলের অনুভূতি দেয়। ঠিক। দ্বিতীয়ত রেপিটিশন বা পুনরাবৃত্তি, বারবার প্র্যাকটিস করা। যে কাজটা করতে ভয় লাগে বা যে স্কিলে ঘাটতি আছে সেটা বারবার করলে সে স্কিল বাড়ে, কাজটা সহজ লাগে। রেপিটেশন নার্ভের রাস্তাগুলোকে মজবুত করে, ফলে চাপের সময়ও কাজটা অটোমেটিক্যালি করা যায়, অনেকটা সাইকেল চালানো শেখার মতো। বুঝলাম। আর তৃতীয়ত ফেইথ বা বিশ্বাস, এটা হয়তো সবচেয়ে কঠিন পার্ট। রেজাল্টের ওপর বেশি চিন্তা না করে নিজের প্রস্তুতি আর ক্ষমতার উপর আস্থা রাখা। এখানে বিশ্বাস মানে কিন্তু অন্ধবিশ্বাস নয়, বরং নিজের পরিশ্রম আর প্রস্তুতির ওপর ভর করে যে বিশ্বাসটা আসে সেটা। এমনকি যদি রেজাল্ট মনের মতো নাও হয়, তাহলেও এই বিশ্বাস রাখা যে আমি চেষ্টা করেছি এবং এই প্রসেস থেকে কিছু শিখেছি। এই পিআরএফ মডেলটা বেশ স্ট্রাকচার্ড, কিন্তু বাস্তবে বিশেষ করে ওই ফেথ বা বিশ্বাস ধরে রাখাটা কঠিন হতে পারে যখন বারবার ফেলিওর আসে। ঠিক। আর এখানে ফেলিওর বা ব্যর্থতাকে আমরা কিভাবে দেখছি সেই দৃষ্টিভঙ্গিটা চলে আসে, যা আমাদের আলোচনার পরের বিষয়। যদি আমরা ব্যর্থতাকে ফাইনাল ডিফিট হিসাবে দেখি, তাহলে বিশ্বাস ধরে রাখা সত্যিই কঠিন। কিন্তু যদি ব্যর্থতাকে অন্যভাবে দেখতে শিখি। একদম। উৎস থেকে পাওয়া ওই লাইনটা আমার খুব মনে ধরেছে। ফেলিওর ইজ অ্যান ইভেন্ট, নট এ পারসন। মানে ব্যর্থতা একটা ঘটনা মাত্র, এটা আপনার বা আমার আইডেন্টিটি নয়। এটা একটা বিরাট তফাৎ তৈরি করে দেয়। বিরাট তফাৎ। কারণ আমাদের কালচারে অনেক সময় ফেলিওরকে একটা পার্সোনাল লজ্জা বা ইনকম্পিটেন্সি চিহ্ন হিসাবে দেখা হয়। কিন্তু এই ধারণাটাই ভুল। কোনো একটা চেষ্টায় সফল না হওয়া মানে এই নয় যে ওই মানুষটা ব্যর্থ। এর মানে শুধু এই যে ওই পার্টিকুলার চেষ্টাটা ওই পার্টিকুলার পরিস্থিতিতে কাজ করেনি। এখানেই তো শেখার সুযোগটা থাকে। সাকসেসফুল লোকেরা কিভাবে ব্যর্থতাকে দেখেন, উৎস কি সে ব্যাপারে কিছু বলেছে? হ্যাঁ, উৎস ইঙ্গিত দিচ্ছে যে যারা লং টার্মে সাকসেসফুল হন তারা ফেলিয়ারকে প্রসেসের একটা অংশ হিসেবে দেখেন। তারা ফেলিয়ার থেকে শেখেন, কিন্তু সেটাকে পার্সোনালি নেন না। তারা অ্যানালাইজ করেন, কি ভুল হয়েছিল, কেন, পরের বার কি অন্যভাবে করা যায়। কিন্তু তারা এই ভাবতে বসেন না যে আমি খারাপ বা আমার ভাগ্যেই নেই। ব্যর্থতা তাদের কাছে ডেটার মতো, যা পরের স্টেপটাকে আরও ভালো করতে হেল্প করে। অনেকটা সায়েন্টিস্টদের মতো অ্যাটিটিউড। একটা এক্সপেরিমেন্ট ফেল করলে সায়েন্টিস্ট নিজেকে দোষ না দিয়ে মেথড বা ভেরিয়েবল চেঞ্জ করেন। তার মানে ফেলিয়ার থেকে শিখতে হবে, কিন্তু সেলফ এস্টিম হারানো চলবে না। কিন্তু এই ব্যালেন্সটা রাখা তো কঠিন। একদিকে ফেলিয়ারকে গুরুত্ব দিয়ে শিখতে হবে, আবার অন্যদিকে সেটা নিয়ে বেশি ভাবা যাবে না যাতে কনফিডেন্স কমে না যায়, যেটা আমরা আলোচনার শুরুতেও বলছিলাম। চমৎকার প্রশ্ন। এর উত্তরটা হয়তো লুকিয়ে আছে ফোকাস শিফট করার মধ্যে। ফেলিওরের পর অ্যানালিসিস দরকার, কিন্তু সেটা লিমিটেড সময়ের জন্য। ভুলটা কোথায় হয়েছে আইডেন্টিফাই করে লেসনটা নিয়ে তারপর ফোকাসটাকে তাড়াতাড়ি ভবিষ্যতের দিকে, মানে নেক্সট স্টেপ বা প্রিপারেশনের দিকে নিয়ে যেতে হবে। ফেলিওরের ফিলিংটা নিয়ে বেশিক্ষণ পড়ে থাকলে সেটা আবার ওই নেগেটিভ সাইকেলটাকে চালু করে দেবে। তাই শিক্ষা নাও, প্ল্যান ঠিক করো, আর আবার কাজে নেমে পড়ো। এটাই মনে হয় মূল কথা। বোঝা গেল। তাহলে এতক্ষণের আলোচনা থেকে আমরা বেশ কিছু কাজের কৌশল বা অভ্যাসের কথা জানলাম। উৎস এগুলোকে শেষে সুন্দর করে একসাথে করেছে, তাই না? হ্যাঁ, 5টা মূল অভ্যাসের কথা বলা হয়েছে যা কনফিডেন্স তৈরিতে হেল্প করতে পারে। কি কি সেগুলো? 1. ভেতরের কথা বদলানো, মানে নেগেটিভ সেলফ টককে সচেতনভাবে থামিয়ে পজিটিভ বা অন্তত নিউট্রাল কথায় নিয়ে আসা। আচ্ছা। 2. সাফল্যের গল্প মনে রাখা বা লেখা। পুরনো ছোট বড় সাকসেসগুলো রেগুলারলি মনে করা বা লিখে রাখা, যাতে নিজের ক্ষমতার প্রমাণটা হাতের কাছে থাকে। 3. সঠিক মানুষের সাথে মেশা, এমন লোকদের আশেপাশে থাকা যারা সাপোর্টিভ, উৎসাহ দেয়, টেনে নামানোর চেষ্টা করে না, নেগেটিভ বা বেশি ক্রিটিসাইজ করে এমন সঙ্গ এড়িয়ে চলা। এটা খুব জরুরি। 4. তুলনা বন্ধ করা,
সোশ্যাল মিডিয়াতে বা বাস্তবে অন্যের জীবনের হাইলাইটের সাথে নিজের রোজগার বাস্তবতাকে কম্পেয়ার করা বন্ধ করতে হবে। সবার জার্নি, সবার পরিস্থিতি আলাদা। ঠিক। আর 5, প্রতিদিন ছোট কাজ শেষ করা। নিজের কাছে করা ছোট ছোট প্রমিসগুলো রাখা, এটা সেলফ কন্ট্রোল আর সেলফ ট্রাস্ট বাড়ায়। এই 5টা পদক্ষেপ কিন্তু খুব কঠিন কিছু নয়, মানে রোজকার জীবনে চেষ্টা করাই যায়। ঠিক। আর মজার ব্যাপার হলো এগুলো একটা আরেকটার সাথে কিন্তু কানেক্টেড। যেমন রোজ ছোট কাজ শেষ করলে সাফল্যের গল্প তৈরি হয়, যা আবার পজিটিভ সেলফ টককে ফুয়েল দেয়। ভালো মানুষের সঙ্গ পেলে ভেতরের নেগেটিভ ভয়েসটাকেও চ্যালেঞ্জ করা ইজি হয়। এগুলো রেগুলারলি প্র্যাকটিস করলে শুধু কনফিডেন্স বাড়ে তা নয়, একটা মেন্টাল স্টেবিলিটিও আসে। তখন আমরা বাইরের সিচুয়েশনের চেয়ে নিজের ভেতরের ক্যাপাসিটির ওপর বেশি ডিপেন্ড করতে শিখি। উৎসের শীর্ষের মেসেজটাও খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে। আত্মবিশ্বাস মানে কিন্তু পারফেক্ট হওয়া নয়। একেবারে। আত্মবিশ্বাস মানে নিজের সব দুর্বলতা দূর করে ফেলা নয়, বরং নিজের যে অপূর্ণতাগুলো আছে সেগুলোকে অ্যাকসেপ্ট করা, সেগুলোকে সঙ্গেই নিয়েই এগিয়ে যাওয়া। আর সবচেয়ে জরুরি হলো মনে এই ফিলিংসটা আনা যে আমি যেমন আছি যথেষ্ট, বা আই এম এনাফ। আই এম এনাফ। এই সেলফ অ্যাকসেপ্টেন্সটাই হলো আসল কনফিডেন্সের বেস। পারফেক্ট হওয়ার প্রেশার থেকে মুক্তি পেলেই বরং কনফিডেন্স আরও ভালোভাবে বাড়তে পারে। আমি যথেষ্ট, এই সহজ কথাটার মধ্যে সত্যি অনেক গভীরতা আছে। তাহলে আমাদের আজকের এই আলোচনা থেকে মূল যে কথাটা উঠে এলো তা হলো আত্মবিশ্বাস কোনো রহস্যময় বা জন্মগত ব্যাপার নয়। এটা একটা অর্জন করার মতো মেন্টাল স্কিল বা শক্তি, যা ঠিকঠাক মাইন্ডসেট, কনসিয়াস এফর্ট আর রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে গড়ে তোলা যায়। একদম। ভয়কে অস্বীকার করে নয়, ভয়কে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার ক্ষমতা। ব্যর্থতাকে শেষ না ভেবে শেখার সুযোগ হিসেবে দেখার অ্যাটিটিউড। আর সবকিছুর উপরে নিজের অসম্পূর্ণ সত্তাটাকে অ্যাকসেপ্ট করে নিজের উপর বিশ্বাস রাখার ক্ষমতাই হলো আত্মবিশ্বাস। জীবনের পথে টিকে থাকার জন্য, যে কোনো চ্যালেঞ্জ ফেস করার জন্য হয়তো ট্যালেন্ট বা প্রতিভার চেয়েও এই ভেতরের জোরটাই বেশি দরকারি। আলোচনাটা দারুণভাবে গুছিয়ে বললেন। আচ্ছা, একদম শেষে এসে একটা ভাবনা মাথায় আসছে, যেটা এই উৎসের আইডিয়াগুলোর উপরেই বেস করে, কিন্তু হয়তো সরাসরি বলা নেই। বলুন না। আমরা প্রায়শই আমাদের কনফিডেন্সকে বাইরের জিনিসের সাথে লিঙ্ক করি, যেমন পরীক্ষায় ভালো রেজাল্ট, চাকরিতে প্রমোশন বা অন্যের প্রশংসা। কিন্তু আজকের আলোচনা থেকে মনে হচ্ছে আসল যুদ্ধটা কি বাইরে নাকি পুরোটাই ভেতরে? হতে পারে কি আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কোনো কঠিন কাজ বা বাইরের কেউ নয়, বরং আমাদের নিজেদের মনের ভেতরে বসে থাকা ওই সেলফ ডাউটের দৈত্যটা। আর যদি তাই হয়, তাহলে সেই ভেতরের দৈত্যকে হারাতে পারলে বা অন্তত কন্ট্রোল করতে শিখলেই বাইরের দুনিয়ার চ্যালেঞ্জগুলো কি এমনিতেই অনেক সহজ হয়ে যায় না? এই উপলব্ধিটা কি কঠিন পরিস্থিতিকে দেখার পুরো অ্যাটিটিউডটাই পাল্টে দিতে পারে? খুব গভীর একটা প্রশ্ন রাখলেন শেষে, সত্যিই ভাবার মতো। বাইরের পৃথিবীর সাথে লড়াইয়ের আগে হয়তো নিজের ভেতরের জগৎটাকে শান্ত করা, নিজের ভেতরের গল্পটাকে নতুন করে লেখাই সবচেয়ে জরুরি কাজ। আত্মবিশ্বাসের চাবিটা হয়তো বাইরে নয়, আমাদের ভেতরেই কোথাও লুকিয়ে আছে।